আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাই আমার স্কুলের পক্ষ থেকে। তোমরা যারা নার্সিং এর জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ, যারা বিএসসি, ডিপ্লোমা অথবা মিডওয়েফারি, আজকে আমরা সাধারণ জ্ঞানের আরো কিছু চমৎকার টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে 1 থেকে 2 নম্বর তুমি প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করতে পারি। আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের দিকভিত্তিক অবস্থান। বাংলাদেশের দিকভিত্তিক অবস্থান খেয়াল করো, তুমি ম্যাপ নিশ্চয়ই চেনো। তাহলে ম্যাপের উপরের দিকটা হয় উত্তর। আমার সাথে বলো, ম্যাপের উপরের দিক কি হয়? উত্তর দিক। দেখো এই যে ম্যাপের উপরের দিকটা কি? উত্তর দিক। আচ্ছা, আর নিচের দিকটা কি? দক্ষিণ দিক। তাহলে উপরে উত্তর, নিচে কি? দক্ষিণ। এই পাশটা হলো পূর্ব দিক, আর এইটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে আমরা যদি এই দিকগুলো চিনে ফেলি, তাহলে আমাদের সাধারণ জ্ঞান পড়তে আরো অনেক সহজ লাগবে। তাহলে ম্যাপের উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, এই পাশটা পূর্ব, আর এইটা পশ্চিম। এই হচ্ছে আমাদের দিক, এটা ম্যাপের দিক। আচ্ছা, এবার আসো বাংলাদেশের উত্তর দিকের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে বাংলাদেশের সর্ব উত্তর দিকের যে জেলাটা আছে, সর্ব উত্তর দিকের যে জেলাটা আছে, সেই জেলাটার নাম হলো পঞ্চগড় জেলা। তাহলে সর্ব উত্তর, আমি যদি লিখি সর্ব উত্তর, সর্ব উত্তর দিকের জেলা, জেলার নাম হলো পঞ্চগড়। জেলার নাম কি? পঞ্চগড় জেলা। থানার নাম হলো তেতুলিয়া। তেতুলিয়া, পঞ্চগড় জেলা, তেতুলিয়া থানা। ইউনিয়ন, ইউনিয়নের নাম হলো বাংলা বান্ধা। বাংলা বান্ধা। পঞ্চগড় জেলা, তেতুলিয়া থানা, বাংলা বান্ধা ইউনিয়ন। আর যে স্থানটা আছে তার নাম হলো জায়গিরজোত স্থান। যে স্থানটা আছে তার নাম হলো জায়গিরজোত। পঞ্চগড় জেলা, তেতুলিয়া থানা, বাংলা বান্ধা ইউনিয়ন, আর জায়গিরজোত হলো স্থানের নাম। পঞ্চগড় জেলা, তেতুলিয়া থানা, বাংলা বান্ধা ইউনিয়ন, আর জায়গিরজোত হলো স্থানের নাম। বাংলাদেশের সর্ব উত্তর দিকের জেলা। এবার আসো সর্বপূর্ব দিক। সর্বপূর্ব দিক, বাংলাদেশের সর্বপূর্ব, সর্বপূর্ব দিকের যদি জেলা বলো, তাহলে জেলার নাম হলো বান্দরবান জেলা। এই যে এখানে আছে এই জেলাটা, তাহলে সর্বপূর্ব দিকের জেলা হলো বান্দরবান। থানার নাম হলো থানচি। বান্দরবান জেলা, থানচি থানা। ইউনিয়ন, ইউনিয়নের নাম হচ্ছে রেমাক্রি। রেমাক্রি ইউনিয়ন। বান্দরবান জেলা, থানচি থানা, রেমাক্রি ইউনিয়ন, আর স্থানের নাম হলো আখাইন ঠং স্থান। সর্বপূর্ব দিকের যে স্থানটা আছে তার নাম হলো আখাইন ঠং। বান্দরবান জেলা, থানচি থানা, রেমাক্রি ইউনিয়ন, আর আখাইন ঠং হলো স্থানের নাম। বান্দরবান জেলা, থানচি থানা, রেমাক্রি ইউনিয়ন, আর আখাইন ঠং কিসের নাম? স্থানের নাম। আখাইন ঠং স্থান। তাহলে সর্ব উত্তর, সর্বপূর্ব। এবার আসো সর্ব দক্ষিণ দিকে। এই দক্ষিণের এই জেলাটার নাম হলো কক্সবাজার জেলা। তাহলে সর্বদক্ষিণ আমি এই দিকটা লিখছি। সর্বদক্ষিণ, সর্বদক্ষিণের দিকের জেলা, সর্বদক্ষিণ দিকের জেলার নাম হলো কক্সবাজার জেলা। কক্সবাজার জেলা, সর্বদক্ষিণের দিকের জেলার নাম কি? কক্সবাজার জেলা। থানার নাম হলো টেকনাফ। কক্সবাজার জেলা, টেকনাফ থানা। ইউনিয়ন, ইউনিয়নের নাম হলো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। কক্সবাজার জেলা, টেকনাফ থানা, সেন্ট মার্টিন ইউনিয়ন, আর স্থানের নাম হলো ছেড়াদ্বীপ। সর্বদক্ষিণের যে স্থানটা আছে তার নাম হলো ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ, বাংলাদেশের সবচেয়ে ছোট দ্বীপ হলো এই ছেড়াদ্বীপ। তাহলে বাংলাদেশের সর্ব উত্তর দিকের, সর্ব উত্তর দিকের জেলা হলো পঞ্চগড় জেলা, থানা হলো তেতুলিয়া, ইউনিয়ন বাংলা বান্ধা, স্থানের নাম হলো জায়গিরজোত। সর্বপূর্ব দিকের জেলা হলো বান্দরবান, থানা থানচি, ইউনিয়ন রেমাক্রি, আর স্থানের নাম হলো আখাইন ঠং। সর্বপূর্ব দিকে কক্সবাজার, সর্বদক্ষিণ দিকে কক্সবাজার জেলা, থানা টেকনাফ, ইউনিয়ন সেন্ট মার্টিন, স্থানের নাম হলো ছেড়াদ্বীপ। এবার আসি সর্বপশ্চিম। সর্বপশ্চিম দিকের জেলা হলো চাঁপাই নবাবগঞ্জ। এই যে এই জেলাটা,
চাঁপাই নবাবগঞ্জ। সর্বপশ্চিম দিকের জেলা হলো চাঁপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জ জেলা। থানা, থানার নাম হলো শিবগঞ্জ থানা। চাঁপাই নবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ থানা। ইউনিয়ন, ইউনিয়নের নাম হলো মনাকষা। মনাকষা। চাঁপাই নবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ থানা, মনাকষা ইউনিয়ন। আর যে স্থান, সেই স্থানটার নাম হলো মনাকষা। চাঁপাই নবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ থানা, মনাকষা ইউনিয়ন, মনাকষা স্থানের নাম। তাহলে বাংলাদেশের সর্ব উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আশা করি এই জায়গাটার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রশ্ন হতে পারে বাংলাদেশের সর্ব উত্তর দিকের জেলা কোনটা, সর্ব উত্তর দিকের থানা কোনটা, সর্ব পশ্চিমের জেলা কোনটা, সর্ব দক্ষিণের থানা কোনটা, এইরকম প্রশ্নগুলো হতে পারে। ওকে, এরপরে আসো আমরা আলোচনা করতে চাই বাংলাদেশের ভৌগোলিক সীমানা নিয়ে। খেয়াল করো, বাংলাদেশের সাথে দুটি দেশের আন্তর্জাতিক সীমানা আছে। বাংলাদেশের সাথে, বাংলাদেশের সাথে দুটি দেশের, দুটি দেশের, বাংলাদেশের সাথে দুটি দেশের সীমানা আছে। বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমানা আছে? দুইটা দেশের সীমানা আছে। একটা দেশের নাম হলো ভারত, আরেকটা দেশের নাম হলো মিয়ানমার। ভারত আর কি মিয়ানমার। তাহলে বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমানা আছে। তুমি ম্যাপের দিকে তাকাও, বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমানা আছে? দুইটা দেশের সীমানা আছে। একটা হলো ভারত আর একটা কি মিয়ানমার। ভারত আর কি মিয়ানমার। আচ্ছা দেখো, এই যে মিয়ানমার, মিয়ানমার থেকে বাংলাদেশকে পৃথককারী নদী, মিয়ানমার থেকে বাংলাদেশকে পৃথককারী যে নদীটা আছে, সেই নদীটার নাম হলো হারিয়া ভাঙা, নাফ নদী, সরি নাফ নদী। মিয়ানমার থেকে বাংলাদেশকে যে পৃথককারী নদী আছে তার নাম হলো নাফ। এই নাফ নদীটার দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। নাফ নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? 56 কিলোমিটার। তাহলে মিয়ানমার থেকে বাংলাদেশকে পৃথককারী নদীর নাম হলো নাফ নদী, দৈর্ঘ্য হলো 56 কিলোমিটার। এই নদীটা, এই নদীটা আছে কক্সবাজারে। কোথায় আছে? কক্সবাজারে। তাহলে মিয়ানমার থেকে বাংলাদেশকে পৃথককারী নদীর নাম হলো নাফ নদী। এই নদীটা কোথায় আছে? কক্সবাজার জেলায় আছে। কক্সবাজারে। কোথায় আছে ভাই? কক্সবাজারে আছে। এবার আসো, মিয়ানমারের দুইটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। মিয়ানমারের কয়টি রাজ্য? দুটি রাজ্য। মিয়ানমারের দুইটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। একটা রাজ্যের নাম হলো রাখাইন, একটা রাজ্যের নাম হলো রাখাইন রাজ্য, আর একটা রাজ্যের নাম হচ্ছে সিন রাজ্য। তাহলে এই মিয়ানমারের দুইটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। একটা হলো রাখাইন রাজ্য আর একটা হচ্ছে সিন রাজ্য। এবার আসো আমরা একটু ভারতের দিকে তাকাই। বাংলাদেশ থেকে ভারতকে পৃথককারী নদী, বাংলাদেশ থেকে ভারতকে পৃথককারী নদী, বাংলাদেশ থেকে ভারতকে পৃথককারী নদীর নাম হলো হারিয়া ভাঙা। বাংলাদেশ থেকে ভারতকে পৃথককারী নদীর নাম হচ্ছে হারিয়া ভাঙা নদী। বাংলাদেশ থেকে ভারতকে পৃথককারী নদীর নাম কি? হারিয়া ভাঙা নদী। এই যে হারিয়া ভাঙা নদীটা আছে, এই হারিয়া ভাঙা নদীটার দৈর্ঘ্য হলো 38 কিলোমিটার। হারিয়া ভাঙা নদীটার দৈর্ঘ্য কত কিলোমিটার? 38 কিলোমিটার। হারিয়া ভাঙা নদীর দৈর্ঘ্য 38 কিলোমিটার। এই নদীটা আছে সাতক্ষীরা জেলায়। সাতক্ষীরা জেলায় এই নদীটা আছে, হারিয়া ভাঙা নদীটা আছে। তাহলে বাংলাদেশ থেকে মিয়ানমারকে পৃথককারী নদীর নাম হলো নাফ, আর বাংলাদেশ থেকে ভারতকে পৃথককারী নদীর নাম হচ্ছে হারিয়া ভাঙা। এবার আসো, ভারতের 5টি রাজ্যের সাথে, ভারতের 5টি রাজ্যের সাথে, ভারতের 5টি রাজ্যের সাথে বেরির সীমানা আছে। ভারতের 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। কয়টা রাজ্য ভাই? 5টা রাজ্য। ভারতের কয়টা রাজ্য? 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। সে 5টা রাজ্য কি? ভারতের যে 5টা রাজ্যের সাথে সীমানা আছে, এই একটা রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। একটা রাজ্যের নাম হচ্ছে আসাম, একটা হচ্ছে মেঘালয়, হচ্ছে ত্রিপুরা, আর একটা হচ্ছে মিজোরাম। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। মানে মেঘালয় রাজ্য, আসাম রাজ্য, ত্রিপুরা রাজ্য, আর হচ্ছে মিজোরাম রাজ্য।
এই টোটাল 5টা রাজ্যের সাথে আমাদের সীমানা আছে। তাহলে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, অর্থাৎ ভারতের 29টি রাজ্যের মধ্যে থেকে 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। এক রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এটা হলো মিজোরাম। আর মিয়ানমারের 2টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে, একটা রাখাইন আর এটা হচ্ছে সিন। রাখাইন আর হচ্ছে সিন, রাখাইন রাজ্য আর হচ্ছে সিন রাজ্য। খেয়াল করি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ কিছু জিনিস আছে, কিছু জায়গা আছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ চর আছে একটা, এই চরের নাম হলো মুহুরীর চর। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ চর, আমরা একটু লেখার চেষ্টা করি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ চর, এই চরের নাম হলো মুহুরীর চর। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ চরের নাম হলো মুহুরীর চর। এই মুহুরীর চরের দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ এই চরের 2 কিলোমিটার জায়গা নিয়ে বিরোধ। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ চরের নাম হলো মুহুরীর চর। কত কিলোমিটার জায়গা নিয়ে বিরোধ? 2 কিলোমিটার জায়গা নিয়ে বিরোধ। এটা কোথায় আছে? এই চরটা আছে ফেনী জেলায়, ফেনীতে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ যে চরটা আছে তার নাম হলো মুহুরীর চর। এই মুহুরীর চর আছে ফেনীতে। কোথায় আছে ভাই? ফেনীতে আছে, ফেনীতে। আচ্ছা, এবার আসেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ, যে দ্বীপটা আছে তার নাম হলো দক্ষিণ তালপট্রি দ্বীপ। দক্ষিণ তালপট্রি দ্বীপ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপের নাম হলো দক্ষিণ তালপট্রি দ্বীপ। এই যে দক্ষিণ তালপট্রি দ্বীপটা, এটা আবিষ্কৃত হয়, এই দক্ষিণ তালপট্রি দ্বীপটা আবিষ্কৃত হয় 1981 সালে। কত সালে? 1970 সালে আবিষ্কৃত হয়েছে। 1970 সালে এই দ্বীপটা আবিষ্কৃত হয়েছে। আর এটা ভারত দখল নেয় 1981 সালে। আবিষ্কৃত হয় 1970 সালে, আর এই দ্বীপটা ভারত দখল নেয় 1981 সালে এসে। ভারত দখল নেয়। তো ভারত দখল নেওয়ার পরে এই দ্বীপটার নাম আমরা দেখতে পাই যে এই দ্বীপটার আরেকটা নাম হচ্ছে পূর্বাশা বা নিউ মুর। এই দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর একটা যে নাম ছিল, সেই নামটা হলো পূর্বাশা। পূর্বাশা বা আমরা এটাকে নিউ মুরও বলি, নিউ মুর। দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম পূর্বাশা বা নিউ মুর। 1970 সালে আবিষ্কৃত হয়, 1981 সালে ভারত দখল নেয়। আর 2010 সালের মার্চ মাসে এই দ্বীপটা বঙ্গোপসাগরে ডুবে যায় বা তলিয়ে যায়। 2010 সালের মার্চ মাসে বঙ্গোপসাগরে তলিয়ে যায় এই দক্ষিণ তালপট্রি দ্বীপটা। তাহলে দক্ষিণ তালপট্রি দ্বীপ অপর নাম পূর্বাশা বা নিউ মুর। 1970 সালে আবিষ্কৃত হয়, 1981 সালে ভারত দখল নেয়, 2010 সালের মার্চ মাসে এই দ্বীপটা ডুবে যায়। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ চরের নাম হলো মুহুরীর চর। বাংলাদেশের একটা গ্রাম ভারত দখল নিয়েছিল। বাংলাদেশের যে গ্রাম ভারত দখল নিয়েছিল সেটা হলো সিলেটের পাদুয়া গ্রাম। বাংলাদেশের যে গ্রামটি ভারত দখল নেয়, লিখে রাখতে পারি আমরা, বাংলাদেশের যে গ্রামটি ভারত দখল নিয়েছিল, বাংলাদেশের যে গ্রামটা ভারত দখল নিয়েছিল সেটা হলো সিলেটের পাদুয়া। এটা একটা সীমান্তবর্তী গ্রাম। এই গ্রামটা ভারত দখল নিয়েছিল, সিলেটের পাদুয়া গ্রাম। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ একটা গ্রামও আছে, কিন্তু সেটা হচ্ছে পাদুয়া গ্রাম। সীমান্তবর্তী একটা গ্রামের নাম হলো পাদুয়া গ্রাম। যেমন আমরা সিলেটের সাথে ভারতের সীমানা, সিলেটের সাথে ভারতের সীমানা কোন কোন জায়গা দিয়ে আছে? যেমন দেখেন তামাবিল, সিলেটের সাথে ভারতের সীমানা আছে তামাবিল দিয়ে। তারপরে আছে ভোলাগঞ্জ দিয়ে, তামাবিল, ভোলাগঞ্জ। এরপরে শেওলা, তারপরে হলো জৈন্তাপুর। তাহলে তামাবিল, ভোলাগঞ্জ, শেওলা, জৈন্তাপুর এই জায়গা হলো সীমান্তবর্তী জায়গা। পাদুয়া, এগুলো সীমান্তবর্তী জায়গা। এই জায়গা দিয়ে সিলেটের সাথে আমাদের সীমানা আছে। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পৃথককারী নদী, মিয়ানমারের মধ্যে পৃথককারী নদী, তাদের বিরোধপূর্ণ অঞ্চলগুলো আমরা একটু দেখার চেষ্টা করলাম।
বা আলোচনা করতে পেরেছি। তোমরা যারা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবাই একটু কমেন্টে লিখবা যে কনসেপ্ট ক্লিয়ার কিনা। যারা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, নোট ডাউন হয়েছে, একটু কমেন্টে লিখবা যে কনসেপ্ট ক্লিয়ার কিনা। তাহলে আমরা যা আলোচনা করলাম, বাংলাদেশের দিক ভিত্তিক অবস্থান আলোচনা করেছি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমানা আলোচনা করলাম, পৃথককারী নদী এবং ভারতের সাথে বিরোধপূর্ণ জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করেছি। এবার আসলে বাংলাদেশের সীমানা খেয়াল করো, বাংলাদেশের চারদিকে ভারতের অবস্থান। বাংলাদেশের সীমানা যদি একটু চিন্তা করো, বাংলাদেশের চারদিকে ভারতের অবস্থান, বাংলাদেশের চারদিকে ভারতের অবস্থান লিখে রাখতে পারো। বাংলাদেশের চারদিকে ভারতের অবস্থান, কয়দিকে ভাই? চারদিকে। লিখো, উপরে লিখো, বাংলাদেশের চারদিকে ভারতের অবস্থান। বাংলাদেশের চারদিকে ভারতের অবস্থান কোথায় কোথায়? এই যে বাংলাদেশ পশ্চিম, এই পশ্চিম দিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। এই যে বাংলাদেশের উত্তর, এই উত্তরেও রয়েছে পশ্চিমবঙ্গ। এই উত্তরে রয়েছে মেঘালয়, এই উত্তরে রয়েছে আসাম। বাংলাদেশের উত্তর দিকে আছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, এই কয়টা। এবার আসো বাংলাদেশের পূর্ব দিকে, এই পূর্ব দিকে রয়েছে আসাম, পূর্ব দিকে রয়েছে আসাম, মিজোরাম, ত্রিপুরা। আসাম, মিজোরাম, ত্রিপুরা, বাংলাদেশের এটা পূর্ব দিক। এই পূর্ব দিকে রয়েছে আসাম, মিজোরাম, ত্রিপুরা। উত্তর দিকে রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম আর মেঘালয়, আর পশ্চিম দিকে আছে পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের তিন দিকে ভারতের অবস্থান। বাংলাদেশের তিন দিকে ভারতের অবস্থান। বাংলাদেশের কয় দিকে? তিন দিকে ভারতের অবস্থান। কোথায় কোথায়? বাংলাদেশের পশ্চিম দিকে, বাংলাদেশের উত্তর দিকে আর বাংলাদেশের পূর্ব দিকে। বাংলাদেশের তিন দিকে ভারতের অবস্থান আছে। বাংলাদেশের তিন দিকে কাদের অবস্থান? ভারতের। বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, পূর্বে আসাম, মিজোরাম, ত্রিপুরা, এই তিন দিকে ভারতের অবস্থান। খেয়াল করো, বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্যটা নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য, বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য একটু বোঝার চেষ্টা করো। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য, বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হলো কত? 5138 কিলোমিটার। এই 5138 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের উপকূল দৈর্ঘ্য বা বঙ্গোপসাগরের তটরেখা, উপকূল দৈর্ঘ্য বা বঙ্গোপসাগরের তটরেখা, উপকূল দৈর্ঘ্য বা বঙ্গোপসাগরের তটরেখা হচ্ছে 711 কিলোমিটার। তাহলে এই 5138 কিলোমিটার থেকে আমি উপকূল দৈর্ঘ্যটা বাদ দেই। তাহলে উপকূল দৈর্ঘ্য, বা আমরা বলতে পারি এটাকে জলসীমা, বা আমরা এটা বলি বঙ্গোপসাগরের তটরেখা। বঙ্গোপসাগরের তটরেখা হলো 711 কিলোমিটার। 5138 কিলোমিটার হচ্ছে আমাদের মোট সীমান্ত দৈর্ঘ্য। এর মধ্যে থেকে আমরা কি পেলাম? উপকূল দৈর্ঘ্য 711 কিলোমিটার। 711 কিলোমিটার। এবার আসেন, উপকূল দৈর্ঘ্য বাদ দিলাম, তাহলে মোট স্থলসীমা থাকবে। এবার জল বাদ দিলে কি থাকবে? মোট স্থলসীমানা। বাংলাদেশের মোট স্থলসীমানা হচ্ছে 4427 কিলোমিটার। বাংলাদেশের মোট স্থলসীমানা 4427 কিলোমিটার। এই যে 4427 কিলোমিটার আছে, এর মধ্যে থেকে মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য হলো 271, 280 অথবা 283। অপশনে যেটা পাবেন আপনি সেটা দাগ দিতে পারেন। 271, 280 বা 283 কিলোমিটার। আর ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য 4156 কিলোমিটার। ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য হলো 4156 কিলোমিটার। 4156।
আচ্ছা, খেয়াল করেন তাহলে মোট সীমান্ত দৈর্ঘ্য হলো 5138 কিলোমিটার। মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার। মোট উপকূল দৈর্ঘ্য 711 কিলোমিটার। মোট স্থলসীমা 4427 কিলোমিটার। মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য 271, 280 বা 283 কিলোমিটার। আর ভারতের সাথে 4156 কিলোমিটার। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে, কি প্রশ্ন করতে পারে, যে বাংলাদেশের মোট স্থলসীমা কত? মোট স্থলসীমা 4427। প্রশ্ন করতে পারে বাংলাদেশের উপকূল দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। প্রশ্ন হতে পারে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার। এমনও হতে পারে ভারতের সাথে মোট সীমান্ত দৈর্ঘ্য কত, অথবা মিয়ানমারের সাথে মোট সীমান্ত দৈর্ঘ্য কত। আমাকে কমেন্টে জানান ক্লিয়ার হয়েছে কিনা। সবাই একটু আমাকে বলবেন ক্লিয়ার কিনা। সবাই একটু আমাকে বলেন তো ভাই ক্লিয়ার কিনা। সবাই একটু আমাকে বলেন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। ওকে, আমরা তাহলে নেক্সট টপিক নিয়ে আলোচনা করতে পারি। নেক্সট টপিক দেখেন, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। আমরা বাংলাদেশের মোট জেলা, বাংলাদেশের মোট জেলা, বাংলাদেশের মোট জেলা হলো, বাংলাদেশের মোট জেলা হলো 64টা। খুবই ভালো কথা, আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হলো 32টি। কয়টি? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হলো 32টা। কয়টা জেলা ভাই? মোট সীমান্তবর্তী জেলা হলো 32টি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। এই যে 32টা জেলা আছে, এর মধ্যে কিছু জেলা মিয়ানমারের সাথে সীমান্তযুক্ত, আবার কিছু জেলা ভারতের সাথে সীমান্তযুক্ত, ঠিক কিনা? তাহলে এই 32টা জেলার মধ্যে ভারতের সাথে সীমান্তযুক্ত জেলা হলো 30টা। ভারতের সাথে সীমান্তযুক্ত জেলা কয়টা? 30টা। আর মিয়ানমারের সাথে সীমান্তযুক্ত, আমাদের 32টা জেলার মধ্যে ভারতের সাথে সীমান্তযুক্ত জেলা হলো 30টা, আর মিয়ানমারের সাথে সীমান্তযুক্ত জেলা হলো 3টি জেলা। এখন এই যে 3টা জেলা আছে, এই 3টা জেলা কি মনে রাখার টেকনিক হচ্ছে বরাক। এই 3টা জেলা মনে রাখার টেকনিক কি? বরাক। ব থেকে হলো বান্দরবান, বান্দরবান। রা থেকে হলো রাঙামাটি, রা থেকে হচ্ছে রাঙামাটি। আর এই ক থেকে হলো কক্সবাজার। বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, এই যে 3টা জেলা, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার। এখন প্রশ্ন হলো ভাই, এখানে ভারতের সাথে 30 বললেন, আর এখানে মিয়ানমারের সাথে বললেন 3টা, তাহলে 33 হয়ে যায়। আবার ওদিকে তো 32টা বলছেন। এখানে একটা কথা আছে, কথাটা কি? এই যে 3টা জেলা মিয়ানমারের সাথে আছে, এই 3টা জেলার মধ্যে একটা জেলা আছে যেটা উভয় দেশের সাথে সীমান্তযুক্ত, তার নাম হলো রাঙামাটি। তাহলে বাংলাদেশের যে জেলা ভারত ও মিয়ানমার উভয়ের সাথে সীমান্তযুক্ত, তার নাম হলো রাঙামাটি। তাহলে ভারত ও মিয়ানমার, ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে, উভয় দেশের সাথে, উভয় দেশের সাথে সীমান্তযুক্ত। বাংলাদেশের যে জেলা ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে সীমান্তযুক্ত, তার নাম কি? তার নাম হচ্ছে রাঙামাটি। আচ্ছা, এই যে বান্দরবান যে জেলাটা আছে, এই বান্দরবানকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রাকৃতিক সৌন্দর্যের, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে বান্দরবান। এই রাঙামাটিকে বলা হয়, রাঙামাটিকে বলা হয় লেকের জেলা, লেকের জেলা বা হ্রদের জেলা, লেকের জেলা বা হ্রদের জেলা। আর এই কক্সবাজার হচ্ছে বাংলাদেশের পর্যটন রাজধানী, বাংলাদেশের পর্যটন রাজধানী, পর্যটন নগরী হলো কক্সবাজার। তাহলে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হলো 32টা। এর মধ্যে ভারতের সাথে সীমান্তযুক্ত জেলা হলো 30টা, মিয়ানমারের সাথে সীমান্তযুক্ত জেলা হলো 3টা। সেই 3টা জেলা মনে রাখার টেকনিক হচ্ছে বরাক, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার। বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার। এর মধ্যে বান্দরবানকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি, রাঙামাটিকে বলা হয় লেকের জেলা, কক্সবাজার হচ্ছে পর্যটন রাজধানী।
এই 3 আর 33 না হয়ে 32 হইল, কারণ হলো একটা জেলা উভয় দেশের সাথে সীমান্তযুক্ত, অর্থাৎ বাংলাদেশের এমন একটি জেলা যেটা ভারত মিয়ানমার উভয় দেশের সাথে সীমানা আছে, তার নাম হলো রাঙামাটি। নাম কি? রাঙামাটি। ওকে, আমাকে বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? বাচ্চা কাচ্চারা যারা ক্লাস দেখছো সবাই আমাকে বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা। সবাই আমাকে বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা। যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে কমেন্ট করে লিখো যে আলহামদুলিল্লাহ কনসেপ্ট ক্লিয়ার। যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখো সবাই কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ। যারা কমেন্ট করেছো, আমার স্কুল থেকে যারা দেখছো, আমার স্কুল থেকে যারা দেখছো, তোমাদের সবাইকে জানাই আজকের ক্লাসে অনেক আমন্ত্রণ জানাই, ভালোবাসা স্নেহ সবকিছু নিবা। তোমাদের জন্য একটা কথা, সেটা কি দেখো, যে তুমি যেটাই করো না কেন তোমার অনুশীলন করা লাগবে। অনুশীলনের কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। কথাই আছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এখন তুমি নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবা, কিন্তু তুমি প্র্যাকটিস করো নাই। যদি তুমি নার্সিং এ ভর্তি পরীক্ষা দিতেই চাও কিন্তু যদি তুমি প্র্যাকটিস না করো, তাহলে ভাই আলটিমেট রেজাল্ট ভালো হবে না। তো এই জন্য তোমার প্র্যাকটিসের জন্য আমরা একটা লাইভ এমসিকিউ এক্সাম নেওয়ার চেষ্টা করছি। সেটা কেমন? সেখানে তুমি বিএসসির জন্য পাবা, তুমি ডিপ্লোমার জন্য পাবা, তুমি মিডওয়েফারের জন্য পাবা লাইভ এক্সাম। 168টা প্লাস এক্সাম হবে সকল সাবজেক্টের, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথস, তারপরে তোমাদের সায়েন্স, বায়োলজি, ফিজিক্স। তো এখানে একটা অদ্ভুত বিষয় হলো যে তুমি এই এক্সাম গুলো দিতে পারবা মাত্র 3 টাকায়। মাত্র 3 টাকা, মাত্র 3 টাকা এক্সাম দিবা। দেখো দেখো, আমাদের এই কোর্স ফিটা হলো 600 টাকা। 600 টাকা তুমি 6টা সাবজেক্টের এক্সাম দিবা, 6 মাস এক্সাম দিবা। তাহলে 30 দিনে 1 মাস যদি হয়, তাহলে তুমি দেখো প্রতি মাসে 6 মাস ধরে চলবে 600 টাকা, প্রতি মাসে 100 টাকা, আর 30 দিনে কত টাকা হয়? 100 টাকাকে তুমি 30 দিয়ে ভাগ করো, আর 3 টাকারও কম, আর প্রতি সাবজেক্টের জন্য অন্তত আরো কম টাকা এক্সাম লাগে। তাহলে 500-600 টাকা তো তোমরা অনেক ভাবে খরচ করে ফেলো, ব্যয় করে ফেলো। কিন্তু এবার না হয় একটু ভালো কাজে ব্যয় করো। তোমার এই 600 টাকা হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে, তোমার লাইফের বেস্ট একটা ইনভেস্টমেন্ট হতে পারে এটা। আর এই ইনভেস্টমেন্টের কারণেই তুমি লাইফে অনেক দূরে এগিয়ে যেতে পারো, একটা চান্স হয়ে যেতে পারে, প্রস্তুতি ভালো হতে পারে। আমি আমার জীবনে ভালো জায়গায় ইনভেস্ট করেছিলাম দেখে আজকে এই জায়গায় আসতে পেরেছি। তুমি তোমার লাইফের ভালো একটা জায়গায় ইনভেস্ট করো, ইনশাআল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি অনেক ভালো করতে পারবা। তো এই এক্সামটাতে তুমি লাইভ এক্সাম পাবা, এখানে কোশ্চেন সলভ পাবা, এখানে ফ্রিতে ক্লাস পাবা। এই যে ক্লাসগুলো দেখছো এই সবগুলাই কিন্তু এই এক্সামের বদলতে দিচ্ছি আমরা। আমি এখানে কিভাবে এক্সাম দিতে হবে লেডার বোর্ড দেখা যাবে, ইউটিউবে ভিডিও দেখা যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন করতে পারবা। ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, সব জায়গায় তুমি জয়েন করতে পারবা। ওকে, তাহলে আমরা একটু চেষ্টা করব যারা অ্যাডমিশন টেস্ট দিব নার্সিং এর, বিএসসি, মিডওয়াইফারি, আমরা চেষ্টা করবো এক্সাম গুলো দেওয়ার, এবং তুমি সরাসরি আমার সাথে কানেক্টেড থাকতে পারবা ইনশাআল্লাহ। ওকে, আমরা সীমান্তবর্তী জেলা আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব পার্বত্য চট্টগ্রাম। খেয়াল করো, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, অনেকে জানো। পার্বত্য চট্টগ্রামের জেলা হলো 3টা। কয়টা জেলা ভাই? 3টা। পার্বত্য চট্টগ্রামীয় জেলা হলো 3টে। পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? 3টা। এই 3টা জেলাকে তুমি মনে রাখো খাবার দিয়ে। কি দিয়ে? খাবার। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। এই খা থেকে হলো খাগড়াছড়ি, খা থেকে হচ্ছে খাগড়াছড়ি, এই বা থেকে হলো বান্দরবান, বান্দরবান, এই রা থেকে হলো রাঙামাটি। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, 3টা জেলা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামের এই 3টা জেলাই হলো কিন্তু দেখো আর্সেনিক মুক্ত জেলা। আর্সেনিক
মুক্ত জেলা, আর্সেনিক মুক্ত জেলা। পার্বত্য চট্টগ্রামের এই তিনটা জেলাই হচ্ছে কিন্তু আর্সেনিক মুক্ত জেলা। এই যে জেলাগুলো আছে, এই জেলাগুলোর সম্পদের কিন্তু রাষ্ট্রীয় মালিকানা আছে। সম্পদের রাষ্ট্রীয় মালিকানা রয়েছে। আমাদের যে জাতীয় সংসদ আছে, আর এই জাতীয় সংসদে একটি করে আসন আছে এই তিনটা জেলার। এই যে পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা আছে, জাতীয় সংসদে একটি করে আসন আছে, লিখে রাখতে পারো যে জাতীয় সংসদে একটি করে আসন আছে। জাতীয় সংসদের একটি করে আসন আছে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলার জাতীয় সংসদে একটি করে আসন আছে। এই তিন জেলার জাতীয় সংসদে একটি করে আসন আছে। পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলার জাতীয় সংসদে একটি করে আসন আছে। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি। এই যে পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা আছে, এই জেলাগুলোর সাথে কার কানেকশন আছে, কোন কোন দেশের কানেকশন আছে, এইটা একটু বোঝার চেষ্টা করো। এই যে খাগড়াছড়ি আছে আর এই রাঙ্গামাটি আছে, এই দুইটা জেলার সাথে ভারতের সীমানা আছে। খাগড়াছড়ি আর রাঙ্গামাটি এই দুইটা জেলার সাথে ভারতের সীমানা আছে। তাহলে পার্বত্য চট্টগ্রাম থেকে কয়টা জেলার সাথে ভারতের সীমানা আছে? দুইটা। পার্বত্য চট্টগ্রাম থেকে কয়টা জেলার সাথে ভারতের সীমানা আছে? দুইটা। একটা হচ্ছে খাগড়াছড়ি আর একটা হলো রাঙ্গামাটি। তাহলে পার্বত্য চট্টগ্রামের সাথে ভারতের সীমানা নাই, সেটা হলো বান্দরবানের সাথে। কার সাথে? বান্দরবানের সাথে। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে, পার্বত্য চট্টগ্রামের কয়টা জেলার সাথে ভারতের সীমানা আছে? দুইটা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রামের কয়টা জেলার সাথে ভারতের সীমানা নেই? নাম হলো বান্দরবান। এভাবে প্রশ্ন করবে, পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা আছে? হয় খাগড়াছড়ি না হয় রাঙ্গামাটি অপশনে থাকবে। প্রশ্ন করবে, পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই? বান্দরবান। তাহলে বান্দরবানের সাথে নাই ভারতের, আর বাকি দুইটার সাথে আছে। এবার মিয়ানমারের কথা যদি চিন্তা করো, মিয়ানমার, পার্বত্য চট্টগ্রামের দুইটা জেলার সাথে মিয়ানমারের সীমানা আছে। পার্বত্য চট্টগ্রামের দুইটা জেলার সাথে মিয়ানমারের সীমানা আছে, একটা হলো রাঙ্গামাটি আর একটা হলো বান্দরবান। তাহলে পার্বত্য চট্টগ্রামের কয়টা জেলার সাথে মিয়ানমারের সীমানা আছে? দুইটা, রাঙ্গামাটি, বান্দরবান। রাঙ্গামাটি, বান্দরবান, এই দুইটার সাথে কার আছে? মিয়ানমারের আছে। এবার প্রশ্ন হলো, পার্বত্য চট্টগ্রামের কয়টা জেলার সাথে মিয়ানমারের সীমানা নাই? নাই। তাহলে নাই এই খাগড়াছড়ি। তাহলে নাই কার সাথে? খাগড়াছড়ির সাথে। তাহলে যদি ভারত বলে, তাহলে দুইটা, খাগড়াছড়ি আর রাঙ্গামাটি আছে, বান্দরবানের সাথে নাই। আর যদি মিয়ানমার বলে, তাহলে রাঙ্গামাটি আর বান্দরবানের সাথে আছে, খাগড়াছড়ির সাথে নাই। আর উভয় দেশের সাথে কমন জেলা হলো রাঙ্গামাটি। এই জন্য ওই যে 32টা 33টা না হয়ে 32টা হলো, কেন মনে আছে? এই কারণেই হলো, মনে আছে। বুঝতে পারলাম? তাহলে পার্বত্য চট্টগ্রামীয় যে জেলা, আশা করি পার্বত্য চট্টগ্রামের এই জেলাগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যারা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও কনসেপ্টটা ক্লিয়ার কিনা। তোমরা যারা দেখছো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু আমাকে বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। যারা দেখছো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। তোমাদেরকে আবারও বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আবারও বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সাধারণ জ্ঞানটা হলো সাধনার বিষয়। তুমি যত সাধনা করবা সাধারণ জ্ঞান তত ভালো করবা। ম্যাথস হলো চর্চার বিষয়। তুমি যত বেশি চর্চা করবা ম্যাথে তুমি তত ভালো করবা। ইংরেজি বুঝে বুঝে পড়ার বিষয়। যত ভালো বুঝতে পারবা, যত ক্লিয়ার থাকবা, ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করতে পারবা। এটা আমার বিশ্বাস। তো তোমরা যারা আমার স্কুলের পেজ থেকে ক্লাস দেখছো, ইনশাআল্লাহ আমার মনে হয় যে তোমরা বেস্ট একটা প্ল্যাটফর্মে আছো। তোমরা তোমাদের বন্ধুদেরকে লাইভটা একটু শেয়ার করে দাও, কমেন্টে একটু মেনশন করে দাও যেন আমাদের ক্লাসগুলো দেখতে পারে তারা। ওকে, চলো আমার স্কুল থেকে যারা যে সকল শিক্ষার্থী আছো তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমরা এর পরের টপিক নিয়ে আলোচনা করতে চাই।
সেভেন সিস্টার্স খুবই ইন্টারেস্টিং একটা টপিক। সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে। ধরে নাও এই জায়গাটাই হলো বাংলাদেশ আছে, এই জায়গাটাই হলো বাংলাদেশ আছে, আর এটা হলো সেভেন সিস্টার্স। তাহলে ভারতের উত্তর, এই হলো উত্তর, আর এইটা হচ্ছে পূর্ব দিক। তাহলে এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে রাজ্যগুলো আছে আমরা তাদেরকে কি বলছি? সেভেন সিস্টার্স বলছি। তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে। আচ্ছা, সেই 7টা রাজ্য কি কি? একটা রাজ্যের নাম হচ্ছে আসাম, একটা রাজ্যের নাম হচ্ছে মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুরি, ত্রিপুরা, মিজোরাম। তাহলে এই যে 7টা রাজ্য আছে, এই 7টা রাজ্যকে একত্রে আমরা বলছি সেভেন সিস্টার্স। কি বলছি? সেভেন সিস্টার্স, ভারতের উত্তর পূর্বাঞ্চলে। এই সেভেন সিস্টার্স রাজ্যগুলা ল্যান্ডলক, ল্যান্ডলক অর্থাৎ স্থল বেষ্টিত, আশেপাশে জল নাই, এগুলো হচ্ছে স্থল বেষ্টিত ল্যান্ডলক জায়গা। তাহলে এই সেভেন সিস্টার্স ভুক্ত 7টা রাজ্য থেকে বাংলাদেশের সাথে 4টা রাজ্যের সীমানা আছে। সেভেন সিস্টার্স ভুক্ত 7টা রাজ্য থেকে বাংলাদেশের সাথে সীমানা আছে, বাংলাদেশের সাথে সীমানা আছে, আছে 4টি রাজ্যের। কয়টা রাজ্যের? 4টা রাজ্যের সীমানা আছে। এই যে 4টা রাজ্য, এই 4টা রাজ্য কোনগুলা? মেঘালয়, আসাম, ত্রিপুরা আর মিজোরাম। এই 4টা। কি বললাম? মেঘালয়, আসাম, ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম। এই 4টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। তাহলে নেই কয়টা? সীমানা নেই, সীমানা নেই, সীমানা নেই হলো 3টি রাজ্যের সাথে। কয়টা রাজ্য? 3টা রাজ্য। সীমানা নেই হলো 3টি রাজ্য, সীমানা নেই 3টে রাজ্য। সে 3টা রাজ্য কি? এই যে অরুণাচল, একটা হলো অরুণাচল, অরুণাচল। এই হলো নাগাল্যান্ড, 2 নাম্বার হচ্ছে নাগাল্যান্ড, অরুণাচল, নাগাল্যান্ড। এই মণিপুরি 3 নাম্বার হচ্ছে মণিপুরি, মণিপুরি, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুরি, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। তাহলে সেভেন সিস্টার্স ভুক্ত 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। অর্থাৎ ভারতের, আমরা বলেছিলাম ভারতের টোটাল 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। তাহলে কি কি সেই 5টা? মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, আরেকটা বলেছিলাম পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু সেভেন সিস্টার্স ভুক্ত না, কিন্তু সীমানা আছে। তাহলে তোমাকে এভাবে প্রশ্ন দিতে পারে যে সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য নয় কিন্তু বাংলাদেশের সাথে সীমানা আছে, সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য নয় কিন্তু বাংলাদেশের সাথে সীমানা আছে, সেটা কোনটা? সেটা হলো এই পশ্চিমবঙ্গ। আর সেভেন সিস্টার্স এর মধ্যে থেকে 4টার সাথে আছে, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। আর নাই কয়টার সাথে? 3টা, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুরি। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? কনসেপ্ট ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেতে হবে ক্লাস থেকে ইনশাআল্লাহ, নোট করার চেষ্টা করতে হবে। এবার আসলে আমরা আরেকটা টপিক করব, তার নাম হলো শিলিগুড়ি করিডোর। করিডোরের নাম কি? শিলিগুড়ি করিডোর, শিলিগুড়ি করিডোর। খেয়াল করো, এইটা হলো বাংলাদেশ, এটা হলো সেভেন সিস্টার্স, এটা হলো ভারত, আর এই নিচের দিকে আছে মিয়ানমার। এই দিকটা দেখো, এই যে দিকটা আছে খেয়াল করো। তাহলে কি কি বললাম? ভারত, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, বাংলাদেশ, মিয়ানমার আর সেভেন সিস্টার্স। আচ্ছা, তাহলে এই সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য থেকে যদি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যতে বা ভারতের মূল ভূখণ্ডে আসতে হয় বা যেতে হয়, তাহলে একটা করিডোর ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? একটা করিডোর, একটা রাস্তা। এই করিডোরটার নামই হলো শিলিগুড়ি করিডোর, যেটা কোথায় আছে জানো? যেটা এই জায়গাটায় আছে, এই জায়গাটায়। অর্থাৎ এখানে আছে নেপাল,
আর এটা হলো বাংলাদেশ। তাহলে নেপাল আর বাংলাদেশের মাঝখানে একটা রাস্তা আছে, করিডোর আছে, সেই করিডোরটার নাম হলো শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার ভূখণ্ডে যাওয়া যায়। শিলিগুড়ি করিডোর, এটা দেখতে অনেকটা মুরগির গলার মতো। এই জায়গাটা দেখতে অনেকটা মুরগির গলার মতো। দেখো ম্যাপের মধ্যে আমি মুরগির গলা আঁকার চেষ্টা করেছি। আর একটা মুরগির গলার মতো হওয়ার কারণে এটাকে আমরা বলি চিকেন নেক। কি বলি আমরা? চিকেন নেক। তা ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার ভুক্ত রাজ্যতে যেতে যে করিডোর ব্যবহার করা হয় তার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নেপাল এবং ভারতের মধ্যে আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এটা তোমরা একটু লিখে নাও, সেটা হলো ডোকলাম ত্রিমুখী সীমানা। ডোকলাম ত্রিমুখী সীমানা অর্থাৎ তিনটা দেশের সাথে একটা সীমানা আছে, সেটার নাম হচ্ছে ডোকলাম ত্রিমুখী সীমানা, যেটা আছে চীন, ভারত আর ভুটানের মধ্যে। চীন, ভারত, ভুটান, এই তিনটা দেশের সাথে একটা সীমানা আছে, যেটাকে আমরা ডোকলাম ত্রিমুখী সীমানা বলি। ডোকলাম ত্রিমুখী সীমানা, চীন, ভারত, ভুটানের সাথে যে সীমানা আছে তাকে আমরা বলি ডোকলাম ত্রিমুখী সীমানা। ডোকলাম ত্রিমুখী সীমানা, ডোকলাম ত্রিমুখী সীমানা। ওকে, আমাকে সবাই বলবা শিলিগুড়ি কনসেপ্ট ক্লিয়ার কিনা, শিলিগুড়ি করিডোরের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, এইবার আমরা একটু আলোচনা করতে চাই বঙ্গোপসাগর। দেখো, বঙ্গোপসাগর বে বে উপসাগর, বে অফ বেঙ্গল, কি বলি আমরা? এটাকে বলি বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। এই বঙ্গোপসাগরের গড় গভীরতা, বঙ্গোপসাগরের গড় গভীরতা হচ্ছে ৮৫০০ ফুট। বঙ্গোপসাগরের গড় গভীরতা, বঙ্গোপসাগরের গড় গভীরতা কত? ৮৫০০ ফুট। বঙ্গোপসাগরের গড় গভীরতা হচ্ছে ৮৫০০ ফুট। আচ্ছা, বা ২৬০০ মিটার, তুমি এটাও বলতে পারো ২৬০০ মিটার। গড় গভীরতা ৮৫০০ ফুট বা ২৬০০ মিটার। এই বঙ্গোপসাগরের গভীরতম খাদ, গভীরতম খাদের নাম, বঙ্গোপসাগরের গভীরতম যে খাদের নাম, এই গভীরতম খাদের নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরের গভীরতম খাদের নাম হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড, বঙ্গোপসাগরের গভীরতম খাদের নাম হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড, বা আমরা এটাকে বলি গঙ্গা খাদ। কি বলি? গঙ্গা খাদ। বঙ্গোপসাগরের গভীরতম খাদের নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড বা গঙ্গা খাদ। আর বঙ্গোপসাগরের গভীরতম গিরি খাতের নাম, বঙ্গোপসাগরের গভীরতম গিরি খাত, বঙ্গোপসাগরের গভীরতম গিরি খাত যেটা, এই গিরি খাতের নাম হচ্ছে বেঙ্গল ফ্যান বা বঙ্গপাখা। গিরি খাতের নাম হলো বেঙ্গল ফ্যান, বেঙ্গল ফ্যান বা বঙ্গপাখা। বঙ্গপাখা, গভীরতম গিরি খাতের নাম বেঙ্গল ফ্যান বা বঙ্গপাখা, গিরিখাত। আর এই বঙ্গোপসাগরের সাথেই আমাদের অধিকার আছে, বঙ্গোপসাগরে তো আমাদের অধিকার আছে। ভারত মিয়ানমার দুইটা দেশের, মিয়ানমার আমাদের ভারতের। তো দেখো, আমরা আলোচনা করেছি বঙ্গোপসাগর, শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, সেভেন সিস্টার্স, পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের সীমানা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের সাথে ভারত মিয়ানমারের সীমানা, বাংলাদেশের দিক ভিত্তিক অবস্থান। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও আমি যা আলোচনা করেছি এই টপিকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে আলহামদুলিল্লাহ, এই টপিক গুলো থেকে ইনশাল্লাহ ১ নম্বর তুমি নার্সিং এ কমন পাবা। দেখো, আমরা বারবার বলার চেষ্টা করছি যে তুমি নার্সিং এর জন্য একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমার স্কুলের সাথে থাকতে পারো, তুমি আমাদের সাথে রেগুলার এক্সাম নিতে পারো। আমি নিজে তোমার এক্সামের তত্ত্বাবধান করবো ইনশাআল্লাহ। তো সেই এক্সামে তোমার বিএসসি এর জন্য কোর্স আছে, আমাদের বিএসসি এর জন্য কোর্স আছে, আমাদের ডিপ্লোমার জন্য কোর্স আছে। তোমরা যারা ডিপ্লোমা দিবা তাদের জন্য,
যারা মিডওয়াইফারি দিবা তাদের জন্য, যারা বিএসসি দিবা তাদের জন্য। বিএসসির কোর্স ফি হচ্ছে 600 টাকা, আর ডিপ্লোমা মিডওয়াইফারি হচ্ছে 500 টাকা এক্সাম ব্যাচ। আর এই এক্সাম ব্যাচের সাথে তুমি ক্লাস ফ্রি পাবা, এই এক্সামের কোশ্চেন সলভ ক্লাস ফ্রি পাবা। আর এখন যে ক্লাসগুলো হচ্ছে, এই প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য উপকার আসবে ইনশাআল্লাহ। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, তারপর হচ্ছে বায়োলজি, সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলোই হচ্ছে। তো তোমরা ভালো করে এই ক্লাসগুলো করবা, আমাদের সাথে যুক্ত থাকো। আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত ফুল সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিব। তোমাদের সাথে আবার দেখা হবে আমার স্কুলে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।